মহিলা ক্যামেরা পেয়ে কবিতার মতো মিথ্যা কথা বললো এবং এজাহারে বানিয়ে বানিয়ে মনের মাধুরী মিশিয়ে গল্প লিখলো এবং হয়ে গেল আমাদের নামে মামলা। এই অফিসার এই কথা আর্মি অফিসার ওসি সাহেবকে জানায়, আমাদের কাছে কোনো প্রমাণ পাইনি চাঁদাবাজির। এই কল রেকর্ডের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে, এটা কিভাবে ওনার বিরুদ্ধে একটা প্রমাণ হতে পারে? একটি মৃত বাচ্চা প্রসব হয়, পরের দিন যখন কবরে লাশ জিয়ারত করতে যায়, কবর থেকে লাশটি চুরি হয়েছে। কি ধরনের সেটেলমেন্ট? আপনি তো বলেন আপনার কথা জানাইতে আসছেন, কথা বললেন। আমাদের নির্দোষ হওয়ার সাপেক্ষে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু আমাদের দোষী প্রমাণ হওয়ার জন্য তাদের কাছে 1% বা একটা সিঙ্গেল এভিডেন্সও নাই। যেই লোকটার বাচ্চা মারা গেল জনাব শাহিন, তাকেও চাঁদাবাজির মামলায় জেল খাটতে হইতেছে। এভরি লাইন ইজ লাই, এভরি ওয়ার্ড ইজ ফলস। প্রত্যেকটা লাইন দাড়ি কমা সহ মিথ্যা কথা। সালাম আলাইকুম। আপনারা আগে দেখেছেন কিভাবে জঙ্গি নাটক সাজানো হতো, ক্যামেরার সামনে এনে দিয়ে বলা হতো এরা হচ্ছে জঙ্গি। একইভাবে আমাদের সঙ্গে একটি চাঁদাবাজ নাটক মঞ্চায়িত করা হয়েছে। নাটক কেন বলছি? আমাদের বিরুদ্ধে যে মামলাটি করা হয়েছে, এই মামলায় এজাহারে লেখা হয়েছে যে আমরা এই যে তারা দেখতে পাচ্ছেন ক্যামেরায়, আমরা নাকি এই সেফ হসপিটাল নামক যে লাইসেন্সবিহীন হসপিটাল, ভুয়া মানে ভুইফোর হসপিটাল, সেই হসপিটালে নাকি আমরা 22 তারিখ দুপুরে যাই এবং ভাঙচুর করি। সেখান থেকে নাকি টাকা পয়সা মানে 1,20,000 টাকা নিয়ে আসি, যেটা মামলা এজাহারে লেখা হয়েছে। অথচ ওই হাসপাতালে 22 তারিখ কেন, মানে কোনো তারিখেই আমরা কেউ কোনোদিন যাইনি। অর্থাৎ যেখানে আমরা যাই নাই কোনোদিন, সেখানে গিয়ে আমরা ভাঙচুরও করেছি এবং নাকি টাকা পয়সা নিয়ে আসি। এটা হচ্ছে ওই মরা মানুষ গিয়ে ভোট দেওয়ার মতো। হাসপাতালের সিসিটিভি ফুটেজে, কোনো একটা ফুটেজে জাস্ট আমাদের দেখাক যে আমরা 22 তারিখে হাসপাতালে প্রবেশ করেছি। অথবা হাসপাতালে যদি সিসিটিভি ফুটেজ না হোক, হাসপাতালটা যে বিল্ডিংয়ের উপরে, সেই বিল্ডিংয়ে অসংখ্য দোকান আছে, মার্কেট আছে, ব্যাংক আছে, কোনো না কোনো সিসিটিভি ফুটেজে তো আমাদের ধরা পড়ার কথা যে আমরা হাসপাতালে গিয়েছি। জাস্ট একটা ফুটেজ, একটা প্রমাণ দেখাক যে আমরা কোনোদিন হাসপাতালে গিয়েছি, তাহলে আমরা চাঁদাবাজির অভিযোগও মেনে নিব, হাসপাতালে গিয়ে ভাঙচুরের প্রমাণও লাগবে না, সব অভিযোগ মাথা পেতে মেনে নিব। শুধু এই প্রমাণটা করুক যে আমরা হাসপাতালে গিয়েছি। এই যে ডাহা মিথ্যা কথা এজাহারে লিখলো, কোনো তদন্ত ছাড়াই একদম মামলা হয়ে গেল। মহিলা ক্যামেরা পেয়ে কবিতার মতো মিথ্যা কথা বললো এবং এজাহারে বানিয়ে বানিয়ে মনের মাধুরী মিশিয়ে গল্প লিখলো এবং হয়ে গেল আমাদের নামে মামলা। জাস্ট বিকজ আমরা এনসিপির সঙ্গে যুক্ত থাকার কারণে একটি জঘন্য মিডিয়া ট্রায়ালের শিকার হয়েছি আমরা। আরেকটা ডাহা মিথ্যা কথা আমাদের নামে, যে আর্মি নাকি গিয়ে আমাদেরকে হাতে নাতে ধরেছে চাঁদাবাজি করা অবস্থায়। এটা যে কী পরিমাণ হাস্যকর কথা! মানে আর্মি যদি আমাদেরকে চাঁদাবাজি করা অবস্থায় ধরতো, তাহলে তো ওই মামলা এটা লেখা থাকতো যে 1 লক্ষ টাকা চাঁদাবাজি করা অবস্থায় উদ্ধার করা হয়েছে। বরঞ্চ আর্মিকে মিথ্যা কথা বলে ভুল তথ্য দিয়ে নিয়ে যাওয়া হয় যে আমাদের কাছে গেলে নগদ 1 লক্ষ টাকা পাওয়া যাবে, যেটা চাঁদাবাজি করা হয়েছে। আর্মি আসলো যে ভদ্র মহিলা যিনি অভিযোগকারী, যে আপনি টাকাটা কার কাছে দিয়েছেন বলেন, 5 মিনিট আগে নাকি টাকা দিয়েছেন, 10 মিনিট আগে, সেই টাকাটা কোথায় গেলো, নাকি কার অ্যাকাউন্টে দিয়েছেন বলেন, বা এই রাস্তায় কোথায় দাঁড়িয়ে দিয়েছেন বলেন। সেই জায়গায় সিসিটিভি ফুটেজ আমরা চেক করি। এই যে চাঁদা দাবি করলেন, না চাঁদা তো আমি দাবি করি না, তাহলে বললেই যাবে না, চাঁদা দাবি করি না, প্রমাণ করুন। তো এই চ্যালেঞ্জগুলোর মহিলা কোনো উত্তর দিতে পারছিল না। তখন আর্মি অফিসার বিব্রত হলেন এবং বুঝতে পারলেন যে তাদেরকে ভুল তথ্য দিয়ে নিয়ে আসা হয়েছে। তখন আর্মি অফিসার আমাদেরকে অনুরোধ করলেন যে তাহলে যেহেতু বিষয়টি আইনি বিষয়, আমরা একটু থানায় যেয়ে কথা বলি। মানে গ্রেফতারও না, আমাদের অনুরোধ করলেন থানায় যেয়ে কথা বলার জন্য, তাদের সঙ্গে যে তাদের কোঅপারেট করার জন্য। তো আমরাও তাদের সঙ্গে যাই, থানায় যাই। অ্যান্ড থানায় গিয়ে আর্মি অফিসার এই কথাই বলে যে ওনাদের বিরুদ্ধে এই মহিলা চাঁদা নেওয়ার অভিযোগ করেছে, কিন্তু ওনারা বলছেন ওনারা কোনো চাঁদাবাজি করে নাই বা ওনারা কোনো টাকা চায় নাই, বরঞ্চ মহিলাই নাকি তাদেরকে চাঁদা বা টাকা অফার করেছে, কিন্তু ওনারা না করেছে, মানে ডিনাই করেছে। তো এই অফিসার এই কথা আর্মি অফিসার ওসি সাহেবকে জানায় এবং এটাও বলে যে তাদের বিরুদ্ধে যদি চাঁদাবাজির কোনো প্রমাণ পাওয়া যায়, তাহলে অভিযোগ বা মামলা তাদের বিরুদ্ধে হতে পারে। তো দ্যাট মিনস এটা প্রমাণ করে যে আর্মি অফিসার ইনডিরেক্টলি এটাই স্বীকার করছে যে তিনি অভিযানে যেয়ে আমাদের কাছে কোনো প্রমাণ পায়নি চাঁদাবাজির। এবং আরও মজার বিষয় যে কল রেকর্ডটা ঘুরছে, এই কল রেকর্ডের মধ্যে একটা শুভঙ্করের ফাঁকি আছে। কীরকম? কল রেকর্ডে দেখা যাচ্ছে এই যে মানিক ভাইয়ের কল রেকর্ড। এখন সমাধান করতে হবে, আপনারা সেটা 50,000 টাকা জিনিসটা সমাধান করে ফেলেন। কি বলো? তাহলে আপনারা কাকাদের সাথে আপনারা বুঝে নেবেন। আপনাদের যদি কোনো কিছু বলার না, আমাদের কোনো কিছু বলার না। আমার এখানে আমাদের বেলা যাওয়ার কোনো কিছু না। আমরা এখানে মতো এই দাঁড়ালি করতে বসি। এখানে বিষয়টা হচ্ছে সমাধান এই সমস্যা বেগুনি ছিল। আমি বলছি 1,50,000 টাকার মধ্যে একটা সমাধান করে ফেলে, তাই সম্ভব। এটা আমাদের প্রেশার করতেছিলাম, আমি বলছি আমাকে না প্রেশার বলছি। আসসালামু আলাইকুম ভাই, আমি এই যে নয়ন, কই আছেন আপনি? আমি এই যে আমার অফিসের এখানে। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই, কালকের দিনটা। আমি পারতেছি না, সরি ভাই, আমি পারতেছি না। মানিক ভাই ওখান থেকে নয়ন নামে এক লোক, সে মানিক ভাইকে বলতেছে ভাই 20,000 টাকা ম্যানেজ করছি, একটু ম্যানেজ করেন। তো মানিক ভাই বলতেছে না না ভাই সরি। তো সে আবার অনুরোধ করছে ভাই একটু ম্যানেজ করেন না। তো
তো মানিক ভাই বলতেছে না সরি ভাই, বাচ্চার বাবা আমার সাথে দাঁড়ানো আছে, সম্ভব না। অর্থাৎ মানিক ভাই যাকে টাকা অফার করা হচ্ছে এবং তিনি বারবার ডিনাই করতেছে বা না করতেছে, এটা কিভাবে ওনার বিরুদ্ধে একটা প্রমাণ হতে পারে যে উনি চাঁদাবাজ? ওই দিনের যে ঘটনা সেটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে বলছি যে ওই দিন আসলে কি হয়েছিল। একটি এই যে সেফ হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার নামে যে হাসপাতালটি রয়েছে বছিলায়, পরে আমরা জানতে পারি হাসপাতালে আসলে লাইসেন্সও নাই, মানে আমরা পরবর্তীতে খোঁজ নিয়ে জানতে পারি, তখন আমরা জানতামও না লাইসেন্সের বিষয়ে। তো সেফ হসপিটালে একটি মৃত বাচ্চা প্রসব হয়। জনাব শাহিদ নামে এক ভদ্রলোক, ওনার স্ত্রী একটি মৃত বাচ্চা প্রসব করে এবং জনাব শাহিন এই যে মৃত বাচ্চা প্রসব হয় এবং কবরস্থানে দাফন করতে যাওয়ার পরে পরের দিন যখন কবরে লাশ জিয়ারত করতে যায় তখন দেখে যে কবর সমতল এবং দাফনের কাপড়টি উপরে মানে পড়ে আছে। তার সন্দেহ হয় যে কবর থেকে লাশটি চুরি হয়েছে এবং এই মর্মে জনাব শাহিন মানে মৃত বাচ্চার বাবা থানায় একটি অভিযোগ বা মামলা করতে যায়। তখন তার একটি সাধারণ ডায়েরি নেওয়া হয় এবং কিছুদিন যাওয়ার পরে জনাব শাহিনের কাছে মনে হলো তার মামলাটি যথাযথ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়নি, বা যেরকম গুরুত্বের সঙ্গে তদন্ত অগ্রগতি হওয়া দরকার সেরকমটা হচ্ছে না। তখন তিনি আমাদের স্থানীয় এনসিপি নেতৃবৃন্দদেরকে খোঁজ করে। খেয়াল করবেন, আমরা কেউ শাহিন বা জনাব শাহিন বা হাসপাতাল কাছে যাইনি। ঘটনার সূত্রপাত হয় কীভাবে, আমাদের এক ভাই এনসিপির দায়িত্বশীল তার কাছে যায় যে তার মৃত বাচ্চা সংক্রান্ত মামলায় যেন থানায় গিয়ে বলা হয় যেন মামলাটি যথাযথ গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়। তখন ওই ভাই মানিক ভাইকে জনাব শাহিনের নাম্বারটি ফরওয়ার্ড করে। মানিক ভাইয়ের সঙ্গে জনাব শাহিন যোগাযোগ করে, অনুরোধ করা হয় যেন অভিযোগটি মামলায় রূপান্তর হয় বা গুরুত্বের সঙ্গে আমলে নেওয়া হয়। তখন মানিক ভাই থানায় যায় এবং সঙ্গে আমাদের দুজনকে অ্যাড করে আমরাও থানায় যাই, ওসি সাহেবকে অবগত করি এবং ওসি সাহেবের কাছে জানতে চাই বিষয়টা কি। ওসি সাহেব আমাদেরকে বললেন যে মামলা নিতে হলে তো কিছু প্রাথমিক তদন্ত করা লাগে, আমরাও দেখছি, আপনারাও খোঁজ খবর রাখেন, এলাকার স্থানীয় রাজনৈতিক সংগঠন অথবা এলাকার স্থানীয় জনগণ হিসেবে আপনারাও খোঁজ খবর রাখতে পারেন, কোনো তথ্য পেলে আমাদেরকেও জানিয়েন। আমরা এই ঘটনা জানার এক সপ্তাহ আগেই এই হাসপাতাল সম্পর্কে এশিয়ান টিভি এবং দেশ টিভিতে পৃথক দুইটি নিউজ হয়, অনুসন্ধানী প্রতিবেদন হয় যে একটি মৃত বাচ্চা এবং কবর থেকে তার লাশ গায়েব হওয়া সংক্রান্ত একটি নিউজ হয়। সেই নিউজ আমরা দেখি, আমরা অবাক হই। চিরশান্তির জন্য প্রিয়জনকে সমাহিত করেছিলেন এই কবরে, কিন্তু এখন এই কবর নিঃশব্দ বলে যাচ্ছে এক ভয়ঙ্কর গল্প। রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান থেকে হারিয়ে গেছে এক শিশুর লাশ। কবর ভাঙ্গা, বুক ভাঙ্গা, শোকে পাথর হয়ে গেছে পরিবার। এবং পরবর্তীতে বাচ্চার বাবা কাকতালীয়ভাবে বা যেভাবে আমাদেরকে খুঁজে বের করে আমাদের মানে শরণাপন্ন সাহায্যের জন্য আসে আমাদের কাছে। এরপরে এই জনাব শাহিনের কাছ থেকে ওই হাসপাতাল কর্তৃপক্ষ, যিনি জনাব শিল্পী আফরোজা হাসপাতালের মালিক, তার নাম্বার নেওয়া হয়। তার নাম্বার নিয়ে মানিক ভাই কল দেয় এবং বলে যে আপনাদের হাসপাতাল নামে তো এমন একটি অভিযোগ আছে, আপনারা এই বিষয়ে আপনি কী বলেন। তখন ওই শিল্পী আফরোজা তিনি মানিক ভাইকে মানে খুবই করজোর অনুরোধ করেন যে মানিক ভাই আপনি আমাদের হাসপাতাল কর্তৃপক্ষের কথাটা একটু শুনবেন দয়া করে, শুধু বাচ্চার বাবার কথা না শুনে আমাদের মতামতটা, আমাদের অভিমতটাও শুনবেন। তো উনি বললেন ঠিক আছে, এক পক্ষের কথা তো শুনে কিছু বলা যায় না, আপনারাও বলেন আপনাদের কিছু বলা থাকবে, চাইলে ফোনে বলতে পারেন অথবা থানায় এসে বলতে পারেন। তখন তারা অনুরোধ করেন না থানায় তো যাওয়াই যায়, আমরা যেহেতু ওনার যে হাউজিং মানে ওনার যে বাসার সাথে আবার হাসপাতাল, তো ওনার হাউজিংয়ের অফিসে ভদ্রমহিলা আসেন ওই 28 তারিখ রাতে। ওই দিনই তার সঙ্গে আমাদের প্রথম এবং শেষ দেখা হয়। এসে তিনি জানায় যে মৃত বাচ্চা প্রসব হওয়ার সাথে তাদের কোনো চিকিৎসাজনিত ত্রুটি নেই। আমরা জিজ্ঞেস করি আপনাদের হাসপাতাল লাইসেন্স আছে কিনা, তিনি বললেন হ্যাঁ সব কিছু আপ টু ডেট আছে। আমরা তো জানি না, আমরা পরে বের হওয়ার পরে খোঁজ নিয়ে জানতে পেরেছি তাদের নাকি লাইসেন্সও নাই। তো এরপরে এবং ওখানে যে মূল ঘটনা, ওখান থেকে সূত্রপাত, তার সঙ্গে দুটো লোক আসে, সাজ্জাদ এবং নয়ন নাম করে, তার নাম বলো নয়ন, আমরা তাদেরকে চিনিও না। এসে নিজেকে সরকারি কর্মচারী পরিচয় দেয় বা কর্মকর্তা বা কর্মচারী পরিচয় দেয়। এবং এই যে নয়ন যে ভদ্রলোকটি আছে সেখানে মূলত কুটচাল করে। তারা প্ল্যান করে এসেছে সামহাও আমাদেরকে ফাঁসাবে, কারণ তারা আইনত দেখেছে মার প্যাচের মধ্যে পড়ে যায়, তাদের নামে মামলা হতে পারে। সে আমাদেরকে রিকোয়েস্ট করে বারবার, বিশেষ করে মানিক ভাইকে বলে যে মানিক ভাই আমাদের নামে তো মামলা করার প্রস্তুতি নিচ্ছে এই যে বাচ্চার বাবা, আপনাদের কাছে যেহেতু সে সহযোগিতা চাইতে নিছে, আপনাদেরকে অনুরোধ আপনার একটু বিষয়টা সমঝোতা বা একটু সেটেলমেন্ট করাই দেন। মানিক ভাই জিজ্ঞেস করে কী ধরনের সেটেলমেন্ট, আপনি তো বললেন আপনার কথা জানাইতে আসছেন, তো কথা বললেন। তো সে সর্বপ্রথম অনুরোধ করে যে ভাই 50,000 1 লাখ টাকা কিছু দিয়ে বাচ্চার বাবাকে দিয়ে, মানে সে যেন ক্ষতিপূরণ মনে করে না, যাই মনে করুক, বাচ্চার বাবা যেন মামলার দিকে না আগায়, মামলাতে হ্যারাসমেন্ট। তখন আমরাও মানে হাসি মুখে বলি যে না ভাই এটা তো আমাদের কাজ না, মানে টাকা পয়সার লেনদেন করে দেওয়া, বাকি সে বাদী আপনি বিবাদী। এখন আপনাদের মধ্যে পার্সোনাল কোনো সেটেলমেন্ট আছে কিনা সেটা আমরা জানি না, এটা করায় দেওয়ার দায়িত্ব আমরা নিতে পারবো না। এবং তারা আমাদেরকে বারবার অনুরোধ করে যে বাচ্চার বাবা যেহেতু আপনাদের কাছে সহযোগিতা চাইতে গিয়েছে, আপনারা বললেই বাচ্চার বাবাকে ম্যানেজ করা সম্ভব, প্লিজ মার্ক দ্য ওয়ার্ড ম্যানেজ।
সে আমাদেরকে বারবার অন্তত 20-30 বার উপরে বলছে ভাই বাচ্চার বাবাকে একটু ম্যানেজ করেন, যেন হচ্ছে যে তিনি রাজি হয়। এই ম্যানেজ শব্দটি ফোন কলে শুনতে পাবেন, বাচ্চার বাবাকে ম্যানেজ করার কথা, এবং আমরা বুঝি না সম্ভব না। এরপরে তারা ওখান থেকে চলে যায়, এবং ইন্টারেস্টিং তারা ওখান থেকে চলে যায় করে যে সামহাও আমাদেরকে টাকা পয়সার কথা দিয়ে আমাদেরকেই ফাঁসাবে, যেহেতু তারা ফাঁসতে যাচ্ছে, মানে হাসপাতালের নামে যদি মামলা হয়। তারা চলে যাওয়ার পরপরই আমরা বাচ্চার বাবাকে সাথে সাথে ডাকাই, এবং হাসপাতাল কর্তৃপক্ষ যা যা বলে যে তারা নির্দোষ নাকি তারা, অর্থাৎ প্রত্যেকে নিজেকে যেটা দাবি করেন, এবং বলি যে আপনার ছেলের নামে, মানে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কি কথা হয়েছে এটা বাচ্চার বাবাকে আমরা জানাই, এবং বাচ্চার বাবা তখন মানে কথাগুলো শুনতে থাকে। এই কথোপকথন চলাকালীন সময়ই এই নয়ন নামে যে ভদ্রলোক, তিনি মানিক ভাইয়ের ফোন দেয় এবং বলে যে ভাই আমি নয়ন। বলে হ্যাঁ বলেন। বলে যে ভাই মানে কথাটা শুরুতেই এটা বলে যে ভাই 20,000 টাকা ম্যানেজ করছি, একটু 20,000 টাকা ম্যানেজ করছি, বাকি টাকা পরে দেবো। তো মানিক ভাই কথা শোনার সাথে সাথে বলে না না ভাই সরি ভাই, মানে সে তো অলরেডি ভিতরে আমাদেরকে অনেকবার টাকা প্রস্তাব করেছে, শুধু টাকা না আরও অনেক প্রস্তাব করেছে যে তাদের হাসপাতালে যে মিটিং রুম বা অডিটোরিয়াম সেটা আমরা চাইলে ব্যবহার করতে পারি পার্টির কাজে। আমরা সব কিছু না করেছি, আমাদের বসার জায়গা আছে, দরকার নেই কিছু। তো মানিক ভাইকে তারা ফোন দিয়ে আমি আপনাদের চাইলে কল রেকর্ডটা শোনাতে পারি, শোনাচ্ছি আমি। এখন সমাধান আপনারা 50,000 টাকা জিনিসটা সমাধান করে ফেলেন, কি বলো? তাহলে আপনারা কাকাদের সাথে আপনারা বুঝে নেবেন। আমরা এখানে আপনাদের যদি কোনো কিছু বলা না আমাদের কোনো কিছু বলার নেই। আমার এখানে আমাদের মেলা যাওয়ার কোনো কিছু নেই। না আমরা এখানে একটা মতো এই দালালি করতে বসি। এখানে বিষয়টা হচ্ছে সমাধান সময় এই সমস্ত বেগুন ছিল। আমি বলছি 1,000 টাকার মধ্যে একটা সমাধান করে ফেলে, তাই সম্ভব? এটা আমাদের প্রেশার করতেছিলাম, আমি বলছি আমাকে না প্রেশার বলছি আসসালামু আলাইকুম ভাই, আমি এই যে নয়ন, কই আছেন আপনি? আমি এই যে আমার অফিসের এখানে। আচ্ছা ভাই, এখন টাকা তো 20,000-এর মতো ম্যানেজ হয়েছে, এখন এটা দিলে হবে? না 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 না, বাচ্চার বাবা আমার এখানে আছে। ভাই আপনি একটু ম্যানেজ করেন ভাই, কালকের দিনটা। আমি পারতেছি না, সরি ভাই আমি পারতেছি না। মানিক ভাইকে তারা কল দিয়ে বলে যে ভাই 20,000 টাকা ম্যানেজ করছি, আপনি একটু ম্যানেজ করেন। মানিক ভাই বলে যে না না ভাই সরি ভাই পারবো না। সে আবার বলে ভাই একটু ম্যানেজ করেন। তো ম্যানেজ করে, যে আমি যে বললাম ম্যানেজ করা শব্দটা, টাকা ম্যানেজ না, সে আমাদেরকে বাচ্চার বাবাকে ম্যানেজ করতে বলছিল বারবার। তখন মানিক ভাই বলে না সরি, বাচ্চার বাবা আমার সাথেই আছে, পারবো না, ঠিক আছে। এবং অর্থাৎ যখন মানিক ভাই রাজি হল না এবং সে আবার বলে ঠিক আছে কালকে আবার দেখা করতে চায়, মানিক ভাই বলে আচ্ছা ঠিক আছে বলে কল সে কেটে দেয় অথবা মানিক ভাই কেটে দেয়। এই ছিল কথোপকথন এবং কল রেকর্ড। সেখানে কিভাবে আমরা চাঁদা চাইছি, টাকা চাইছি, এরকম তো কোনো কথাই হয় না, অথচ এই কল রেকর্ড দিয়ে বলছে যে আমরা নাকি চাঁদাবাজির প্রমাণ। এটা কিভাবে একটি প্রমাণ হইতে পারে, এটা আপনারা বিষয়টা বিচার করবেন। অর্থাৎ আমাদের নির্দোষ হওয়ার সাপেক্ষে আমাদের কাছে যথেষ্ট প্রমাণ আছে, কিন্তু আমাদের দোষী প্রমাণ হওয়ার জন্য তাদের কাছে 1% বা একটা সিঙ্গেল এভিডেন্সও নাই। তো মোটা দাগে নাটকটা এরকম ছিল, একটি লাইসেন্সবিহীন হাসপাতাল যারা নিজেরাই জেলে থাকার কথা, তারা বরং আমাদেরকে চাঁদাবাজির মামলা দিয়ে ফাঁসিয়ে দেয়, এবং শুধুমাত্র আমরা এনসিপির সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণেই একটা বিরাট মিডিয়া ট্রায়ালের শিকার হই। এবং 1 লাখ 2 লাখ 20,000 আরও না জানি কি ফিগার তারা বলেছে নিজেদের মতো। একটি টাকা লেনদেনে যদি কোনো প্রমাণ দেখাতে পারে, যেখানে কোনো টাকা লেনদেনই হয়নি, একটি টাকা লেনদেনে যদি কোনো প্রমাণ দেখাতে পারে, যে কোনো রকম প্রমাণ, তাহলে সর্বোচ্চ শাস্তি আমরা মেনে নিতে প্রস্তুত, এবং তারা কখনো এটা করতে পারবে না, আমাদের দৃঢ় বিশ্বাস। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্য, যেই লোকটার বাচ্চা মারা গেল জনাব শাহিন, তাকেও এই চাঁদাবাজির মামলায় জেল খাটতে হইতেছে, তাকে চাঁদাবাজির মামলায় নাম দেওয়া হয়েছে। আমি গত রাত্রে মাটি দিয়ে গেলাম, ওই কাপড়টা পাশে পরা, তারপরে আমি ওনাদেরকে ডাকলাম, কবরস্থানে যারা আছে ওনাদেরকে ডাকলাম, ওনারা বললো যে এটা শিয়ালে হয়তো বা কোনো কুকুরে এরকম করতে পারে। কুকুরে করলে কি আমার কাপড়টা কি সাইডে কি পরা থাকবে সুন্দর করে গুছালো ভাবে? কোনো কুকুরের কোনো চিহ্ন আকৃতি ছিল না, কাপড়টা পুরো লেভেল ছিল। তারপরে আমি গেলাম থানায় অভিযোগ দিছি। অভিযোগ দেওয়ার পরে ওনারা বললো ম্যাজিস্ট্রেট ছাড়া আমাকে দেখাবে না। আমি বললাম যে আমার একটু দেখান ভাই, গত কালকে রাত্রে মাটি দিয়ে গেছি, আমার একটু দেখান। ওরা বললো ম্যাজিস্ট্রেট ছাড়া আমার কোনো এটা দেখানোর কোনো নাই, ইখতিয়ার নাই, এটার কোনো সুরাহ পাই নাই, আমি দেখতে পারি নাই, আমার দেখায় নাই। আমি যে কাপড়টা রাইখা গেছি এখানে মাটি দিয়ে থুয়ে গেছি, এই অপরাধীর সাথে জড়িত, আমি অপরাধী দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আমার ছেলের বডি নাই, আমি এখন সবারই সন্দেহ করি কে নিছে বা কারে নিছে, এটা জানি প্রশাসন যাতে আমার এটা সুষ্ঠু তদন্তের মাধ্যমে যে অপরাধ করছে এই অপরাধীর বিচার চাই। মানে হাউ ফানি, দ্য ইনফরমেন্ট যে থানায় অভিযোগ করতে গেছে, দ্য ইনফরমেন্ট বিকাম দ্য অ্যাকিউজড, অভিযুক্ত হয়ে গেল যে থানায় অভিযোগ করতে গেছে। অ্যান্ড লাস্টলি আমাদের বোল্ড স্টেটমেন্ট, আমাদের যে মামলা হয়েছে এই এজাহারের,
এভরি লাইন ইজ লাই, এভরি ওয়ার্ড ইজ ফলস। প্রত্যেকটা লাইন দাড়ি কমা সহ মিথ্যা কথা। আপনারা জানেন এনসিপিকে বদনাম বা অপবাদ দিতে চায় এমন লোকের সংখ্যা নিশ্চয়ই সমাজে কম না, আমাদের এলাকায় হয়তো এমন লোক আছে। তো জাস্ট বিকজ মিডিয়াতে আসছে কারণ আমি খারাপ কথা, শুধুমাত্র মিডিয়াতে আসার কারণে দয়া করে বিশ্বাস করবে না যতক্ষণ না পর্যন্ত আপনাদের কাছে কনক্রিট প্রমাণ আসে। বিচারে একটা কথা আছে, এভরিওয়ান ইজ ইনোসেন্ট আনটিল প্রুভেন গিলটি।